প্রিয় দর্শক, আপনারা দেখছেন জিএম শফিক ইসলামিক টিভি। দর্শক, এখন আপনারা দেখবেন সাপ্তাহিক জামাত বিএনপির খবর। আমি প্রথমে জানিয়ে দেব খবরের শিরোনাম। ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির জয়ী, ভরাডুবি হলো ছাত্র দলের। কাশপুর ফুটপাত উচ্ছেদ কর্মসূচি পালিত হলো বুধবারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে জামাত শিবির জয়ী হওয়ায় মিষ্টি বিতরণ করলেন জিএম শফিক। রাশিয়ার রাষ্ট্রদূতের সাথে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের কর্মী বৈঠক অনুষ্ঠিত। সোনারগাঁও উপজেলার শম্ভুপুর ইউনিয়নে ডক্টর ইকবাল হোসেনের গণসংযোগ। নেপালের অন্তর্বর্তী সরকারকে শুভেচ্ছা অভিনন্দন জানালেন ডক্টর ইউনূস। না ফেরার দেশে চলে গেলেন মরমী শিল্পী ফরিদা পারভিন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। গত ৯ সেপ্টেম্বর ২০২৫ অনুষ্ঠিত হয়ে গেল ডাকসু নির্বাচনে ছাত্র দলের হলো এক বিশাল ভরাডুবি। নির্বাচনে জয়ী হয়ে ইসলামী ছাত্র শিবিরের প্রার্থী সাদিক কায়েম ভিপি নির্বাচিত হয়। ৩৯,০০০ ভোটার থাকার পরও ভোট কাস্টিং হয়েছে মাত্র ৮৮%। অবিশ্বাস্য হলেও সত্য যে যতগুলো ভোট কেন্দ্রে ভোট গ্রহণ হয় তন্মধ্যে জগন্নাথ হল কেন্দ্র ছাড়া বাকি সব কয়টি কেন্দ্রে ছাত্র দলকে পরাজিত করে শিবির জয়ী হয়েছে। আরও আশ্চর্যের বিষয় হলো ডাকসু নির্বাচনে ছাত্র দলের কোনো প্রার্থী কোনো পদে বিজয় লাভ করতে পারেনি। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদেরকে আন্তরিক অভিনন্দন, এই কারণে যে সকল সত্য ও ন্যায়ের পথে চলে শিবিরকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে। ছাত্র দলের পক্ষে ভিপি নির্বাচন করেন মোহাম্মদ আবিদুর রহমান আবিদ এবং শিবিরের পক্ষ থেকে নির্বাচন করেন সাদিক কায়েম। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেও ভোটের পরিবেশ ছিল খুবই উৎসবমুখর। ডাকসু নির্বাচনে মোহাম্মদ সাদিক কায়েম ভিপি ও অন্যান্য পদে শিবির থেকে নির্বাচিত সকল ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে কাশপুর ৬ নম্বর ওয়ার্ডের জামাত ইসলামের সভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল, ইউনিট সভাপতি মনির হোসেন মনির, সেক্রেটারি মোহাম্মদ হাসিব মাস্টার, বাইতুল মাল সম্পাদক জিএম শফিক, আবদুল্লাহ জাহাঙ্গীর সহ আরও অনেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। উপজেলা প্রশাসক ফারজানা রহমান ও সোনারগাঁ থানার পুলিশের সহযোগিতায় পূর্ব ঘোষণা অনুযায়ী ১০ সেপ্টেম্বর বুধবার কাশপুর চলে এক উচ্ছেদ অভিযান। সকাল ১০টা থেকে শুরু হয় এই অভিযান। কাশপুর সাবেক পুলিশ ফাঁড়ি থেকে শুরু করে রাস্তার পাশে সরকারি জায়গায় যত ছোট বড় দোকানপাট ছিল, জামির খান কমপ্লেক্স পর্যন্ত সব বুলডোজার ও ক্রেন দিয়ে ভেঙে সমান করে দেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে সমস্যায় পড়ে তারা, যারা তাড়াহুড়ো মাল সামানা সরাতে পারেনি দোকান থেকে। গত ৯ সেপ্টেম্বর ২০২৫ হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনে শিবির বিপুল ভোটে বিজয়ী হওয়ার কারণে খুশিতে কাশপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের জামাত ইসলামীর পক্ষ থেকে মিষ্টি বিতরণ করেন বাইতুল মাল সম্পাদক জিএম শফিক। মিষ্টি বিতরণে ছিল না কোনো দলমত। মিষ্টি বিতরণ শেষে উপস্থিত সকলকে নিয়ে মহান রবের দরবারে দুহাত তুলে দোয়া ও শুকরিয়া জ্ঞাপন করা হয় এবং আগামী সংসদ নির্বাচনে সবাইকে ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য বিনীত অনুরোধ করা হয়। রাশিয়ান অ্যাম্বাসেডর মান্যবর আলেকজান্ডার কোজিনের সাথে বাংলাদেশ জামাত ইসলামের প্রতিনিধিদের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়। গত ১১ সেপ্টেম্বর সকালে জামাত ইসলামীর একটি প্রতিনিধি দল রাশিয়ান রাষ্ট্রদূত অ্যাম্বাসেডর আলেকজান্ডার কোজিনের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার, সাবেক এমপি আমিরের জামাতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর মাহমুদুল ইসলাম এবং বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত ঢাকা ১৭ আসনের প্রার্থী ডক্টর এস.এম. খলিলুজ্জামান। একটি মানবিক ও সুখী সমৃদ্ধ আগামী প্রজন্মের বাসযোগ্য আধুনিক সন্ত্রাসমুক্ত, দুর্নীতিবাজমুক্ত, ধর্ষণমুক্ত সোনারগাঁও উপজেলা গড়তে চাই বললেন সোনারগাঁ ৩ আসনে জামাত মনোনীত প্রার্থী ডাক্তার
প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ ইকবাল হোসেন ভূঁইয়া। গত শুক্রবার 12 সেপ্টেম্বর সকাল থেকে বিকাল পর্যন্ত সোনারগাঁও উপজেলা জামাত ইসলামীর নেতাকর্মীদের নিয়ে শম্ভুপুরা ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের চর হুগলা এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। গণসংযোগ শেষে চর হুগলায় বালুর মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সবাই ইকবাল হোসেন আরও বলেন, সোনারগাঁয়ের মানুষের সেবা করাই আমার প্রধান লক্ষ্য। সোনারগাঁয় 3 আসনকে শান্তি, উন্নয়ন ও ন্যায়ের পথে এগিয়ে নিতে চাই। আপনারা আমার পাশে থাকুন। আমি একটি আদর্শ ও আধুনিক জনপদ হিসেবে সোনারগাঁকে গড়ে তুলব ইনশাআল্লাহ। অন্যায়, অত্যাচার, জুলুমের কারণে জনগণের যখন পিঠে দেয়াল ঠেকে যায় তখন তো জনগণ তো রোষে ফুঁসে উঠবেই। এবার ছাত্র জনতার জনরোষে পড়ে দেশ থেকে পালালো নেপালের প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার পর ছাত্র জনতা নেপালের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব দেন সুশীলা কার্কিকে। সুশীলা কার্কি ক্ষমতায় এসেই আগামী 26 সালের মার্চ মাসের 5 তারিখে নির্বাচনের তারিখ ঘোষণা করেন। সুশীলা কার্কি নেপালের অন্তর্বর্তী সরকার নিযুক্ত হওয়ার পর সুশীলাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন দেশের লালন সম্রাজ্ঞী খ্যাত শিল্পী ফরিদা পারভীন। রাত সোয়া 10টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। লালন সঙ্গীতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ 1987 সালে 21 পদকে ভূষিত হন তিনি। সঙ্গীতময় কর্মজীবনে ফরিদা পারভীন শুধু লালন গীতি নয়, গেয়েছেন আধুনিক এবং দেশাত্মবোধক গানও। দীর্ঘদিন ধরেই কিডনি জটিলতায় ভুগছিলেন গুণী এই সঙ্গীতশিল্পী। তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে দেশের সংস্কৃতি অঙ্গনে। গানের প্রসঙ্গ উঠলেই বাঙালির মন কানে প্রথমেই যার কণ্ঠ ও সুর বেজে ওঠে তিনি। বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে দীর্ঘদিন ধরেই লালন সঙ্গীত এবং ফরিদা পারভীন যেন ছিলেন পরস্পর পরিপূরক এবং অবিচ্ছিন্ন দুটি। 1954 খ্রিস্টাব্দের 31 ডিসেম্বর নাটোর জেলার সিংড়া থানার শাওল গ্রামে জন্ম ফরিদা পারভীনের। মাগুরা জেলায় ওস্তাদ কমল চক্রবর্তীর কাছে দেশ স্বাধীনের পর লালন সাইজির গানের সঙ্গে সখ্যতা গড়েন ফরিদা পারভীন। সালে গুরু মোকসেদ আলী শাহের কাছে সত্য বল সুপথে চল গান শিক্ষার মাধ্যমে লালন গানের তালিম নেন। খোদা বক্স শাই, ব্রজেন দাস, বেহাল শাই, ইয়াসিন শাই ও করিম শাইয়ের কাছে নেন লালন সঙ্গীতের শিক্ষা। 7 দশকের সঙ্গীতময় পারভীন শুধু লালন গীতি নয়, গেয়েছেন আধুনিক এবং দেশাত্মবোধক গানও। কুষ্টিয়া লালন সঙ্গীতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ 1987 সালে 21 পদক এবং নিন্দার কাটা গানের জন্য 1993 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ফরিদা পারভীন। সাইজির গানের বাণী ও সুরকে বাংলাদেশে জনপ্রিয় করার ক্ষেত্রে ফরিদা পারভীনের অবদান সর্বজন স্বীকৃত। জীবদ্দশায় নয়, বিশ্বের দরবারেও তিনি লালন সাইজির বাণী ও সুরকে প্রচারে রেখেছেন অনন্য ভূমিকা। সব লোকে কই লালন কি জাত সংসারে, কই লালন কি জাত সংসারে। 2024 সাল থেকে কিডনির জটিলতায় ভুগছিলেন ফরিদা পারভীন। গত 2রা সেপ্টেম্বর মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে ডায়ালাইসিসের জন্য ফরিদা সেখানেই শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে নেওয়া হয় আইসিইউতে। চিকিৎসাধীন অবস্থাতেই আজ না ফেরার দেশে পাড়ি জমালেন বাংলা গানের এই কিংবদন্তি। তার প্রয়াণে শোকের ছায়া নেমেছে দেশের সঙ্গীতাঙ্গনে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন জননন্দিত মরমী শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুর খবর। প্রিয় দর্শক, সাপ্তাহিক জামাত বিএনপির খবর আজ এ পর্যন্ত। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।